নির্মলদা বলেন, কতজন ছিল গত সংসদে? কতজন? 19 জন ছিলেন। কি হয়েছে? 19 জন তো ছিলেন। তারা কি একদিনও সংসদে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে এনিমি প্রপার্টির কতগুলো জমি ফেরত পেয়েছি এই সরকারের আমলে, যে আইন তারা করেছিল? একদিন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয় নিয়ে কোনোদিন প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন টাইমে কি কথা বলেছে? বলে নাই। কেন বলে নাই? কারণ হলো তারা তো আসলে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে নাই। এটার কারণটা কি? তার দলের ভিতরে গণতন্ত্র ছিল না, দেশের ভিতরে গণতন্ত্র ছিল না, ভোট দিয়েও ইলেকশন করে তারা সংসদে যায় নাই। কারণ সেই জন্য তাদের কোনো কথা বলার মতো পরিস্থিতি, মনোবল এবং সে সাহসিকতা তারা দেখাতে পারে না। আমাদের ভোটই হলো শক্তি। ভোটের মাধ্যমেই কিন্তু মতামত প্রকাশ করতে হবে। ভোট না দিয়ে যারা মতামত প্রকাশ করার কথা বলছেন, আমার কাছে মনে হয় এটা আমার ক্ষুদ্র চিন্তা থেকে, যে তারা এই মুহূর্তে কিন্তু উপকারী চিন্তা করছেন না। ওই ধর্মীয় সংখ্যালঘু মানুষ, ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে হবে এবং তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। ভোটের দিনে তাদের যাওয়ার নিশ্চিত দিতে হবে। ভোট উত্তর কোনো সহিংসতার শিকার যাতে তারা না হয় সেটা দেখতে হবে, এবং ভোট উত্তর পরিস্থিতিতে তারা জীবন জীবিকাতে যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয় সেটার দায়িত্ব নিতে হবে। এইটার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের, এবং এই কাজের ভিতর দিয়ে এই সরকার তার সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় সেই জায়গাটাতে তার কিছুটা স্থান পাওয়ার সুযোগ হলেও হতে পারে। আমি মনে করি নির্বাচনের ভিতর দিয়ে একটি সুষ্ঠু, সাবলীল এবং সহিংসতাহীন নির্বাচন করার ভিতর দিয়ে এই সরকার যাওয়ার আগে ইতিহাসে তার স্থান করার যেই সুযোগটুকু আছে সেটুকু তারা নিবে। এখন যে জিনিসটি আপনারা বারবার বলেছেন যে নির্বাচনে এবার সেই অর্থে সংখ্যালঘু সম্প্রদায়ের, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আগের চেয়ে কম, মানলাম কম, অবশ্যই কম। তো আমি আপনাদের আরেকটা স্মরণ করিয়ে দিই। মনীন্দ্রদা নেই, আপনি বলতে পারবেন। দাদা বলেন তো, নির্মলদা বলেন, কতজন ছিল গত সংসদে? কতজন? 19 জন ছিলেন। কি হয়েছে? 19 জন তো ছিলেন। তারা কি একদিনও সংসদে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে এনিমি প্রপার্টির কতগুলো জমি ফেরত পেয়েছি এই সরকারের আমলে, যে আইন তারা করেছিল? কি আরে আমি আপনাকে বলি, উত্তর দেই। আরে আমি ভালো উত্তর আপনাকে বলি। 19 জন সংসদ সদস্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে। একদিন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয় নিয়ে কোনোদিন প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন টাইমে কি কথা বলেছে? বলে নাই। কেন বলে নাই? কারণ হলো তারা তো আসলে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে নাই। এটার কারণটা কি? তার দলের ভিতরে গণতন্ত্র ছিল না, দেশের ভিতরে গণতন্ত্র ছিল না, ভোট দিয়েও ইলেকশন করে তারা সংসদে যায় নাই। কারণ সেই জন্য তাদের কোনো কথা বলার মতো পরিস্থিতি, মনোবল এবং সে সাহসিকতা তারা দেখাতে পারে নাই। আমি আপনাদের কি বলতে চাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যদি সমাধান করতে হয়, কিন্তু দেশের ভিতরে গণতন্ত্র থাকবে না, সেটা দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন না। আপনার দেশের ভিতরে সেটার ভিতরে গণতন্ত্র লাগবে, দেশের ভিতরে বাক স্বাধীনতা লাগবে, দেশের ভিতরে সংগঠন করার অধিকার লাগবে, দেশের ভিতরে ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকতে হবে। সেহেতু আমি বারবার যেটা বলতে চাই, আমি ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের সম্প্রদায়ের সমস্যাকে আমি তাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা হিসেবে দেখি না, আমি এটাকে জাতীয় সমস্যা হিসেবে দেখি। আপনি চিটাগং হিল ট্র্যাক্সে, পার্বত্য চট্টগ্রামে আমার যে ভাই বোনেরা রয়েছে, তারা করেছিল ওই আইন। ওই শান্তি চুক্তির দিন তো আমি খাগড়াছড়িতে উপস্থিত ছিলাম। যারা ওই আইন করেছিলেন তারাই তো বাস্তবায়ন করে নাই। তাহলে আপনি কিভাবে বলেন যে শুধুমাত্র এইগুলো জাতীয় সমস্যা না? ওইখানে এখন এতগুলো বাঙালি এখন অবস্থান করছে, এটাই বাস্তবতা। ওখানে আমার এতগুলো সেনাবাহিনী অবস্থান করে, সেটা বাস্তবতা। এইগুলোকে সমাধান করার জন্য এটা তো জাতীয় সমস্যা, এটা পার্বত্য চট্টগ্রামের জাতিগত সমস্যা নয়। সেহেতু আমাদের বারবার এই সমস্যাগুলোকে জাতীয়ভাবে দেখতে হবে, এটাকে কোনোভাবে ক্ষুদ্রভাবে দেখার সুযোগ নেই। এবং আমাদের দেখতে হবে যেন কোনো এই সমস্যাগুলো যেন কোনো ভূ রাজনৈতিক কৌশলের কাছে জিম্মি না হয়ে যায়। এই আমার ভিতরের দেশের ভিতরের সমস্যা
যেন ভূ রাজনৈতিক কারণে বিভিন্ন ধরনের প্রতিবেশীদের বিভিন্ন ধরনের নিজস্ব চিন্তার থেকে আমাদের যেন বিভ্রান্ত আমাদের না করে, এইটাও আমাদের মনের ভিতরে রাখতে হবে। এখন ওই পার্বত্য চট্টগ্রামে ওই মাথায় যান, আগে তো ছিল শুধুমাত্র আমার পার্বত্য চট্টগ্রাম আর আমরা ছিলাম, এখন তো ওটার ভিতরে রোহিঙ্গা ঢুকেছে, কালকে তো ওটার সাথে কুকিচিন ঢুকছে। আপনারা লক্ষ্য করে দেখছেন কিভাবে দেশের সার্বভৌমত্ব এবং আমার নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়ে যাচ্ছে। ঠিক মতো যদি আমি ধর্মীয় সংখ্যালঘুদের বা জাতিগত সংখ্যালঘুদের সমাধান যদি আমি না করি, আমার কাছে এটা জাতীয় সমস্যা। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই। আমি কেন বলতে চাই যে এই সরকারের এখন যাওয়ার সময় হয়েছে, কারণ তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, বেয়াদবি নিয়ে না, যেটুকু আমার যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। আর ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। লক্ষ্য করে দেখেন আমি কিভাবে বলছি যে ওনাদের সমস্যা কোথায় হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেই কথাগুলি বলেন তার সাথে তো কাজের সাথে সম্পর্ক নাই। ওই যে বললেন যে এক ছাতার নিচে বাংলাদেশের ভিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকবো, ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাতা খোলে নাই। আমি আপনার উদাহরণ দেই, 19শে জানুয়ারি 2026 সাল আমাদের অত্যন্ত একজন বিজ্ঞ মানুষ আছেন তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে, মানে উনি সরকারের উপদেষ্টা না, ওই বক্তা হিসেবে। তো উনি একটা প্রেস কনফারেন্স করে বললেন 2025 সালে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, মানে সম্পৃক্ত 645 জন, কিন্তু এর মাত্র 71টা হলো সাম্প্রদায়িক কারণ। দেখেন, আপনারা বলেন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা করি, অনেক খারাপ কাজ করি, সরকারের ভিতরে থেকে রাষ্ট্রীয় মুখপাত্র হয়ে কী ধরনের বুদ্ধিবৃত্তিক অপপ্রচার করে বা বিকৃতি করে তার একটা উদাহরণ। তো আমি ভাবলাম আমরা তো মানে ইকোনমিস্ট মানুষ, অ্যানালিসিস করি, এভিডেন্স পেলেই তো বুঝতে চাই কিভাবে এটাকে ব্যাখ্যা করা হয়। তো 71 জন কিভাবে পেল আর 645টাই বা কীভাবে পেল? এক বছরে শুধু সরকারি হিসাবে 645টা আক্রমণ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে 2025 সালে, সরকারি হিসাব। আর এটা হলে তো আরও বড় হবে, হয়তো অন্যান্যরা হিসাব করলেন। কিন্তু উনি 71টা কীভাবে পেলেন? 71টা পেয়েছেন শুধুমাত্র মন্দির এর উপর আক্রমণ বা প্রতিমা ভাঙার উপরে। আর বাকিরা যে রয়েছে এই 500 কতজন, ওইটাকে উনি সাম্প্রদায়িক হিসেবে দেখেন না। কিসের সমস্যা? না জমি জিরাত নিয়ে সমস্যা। ওটা কিসের সমস্যা? না ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা। না ওটা কিসের সমস্যা? না বাড়ির পাশে প্রতিবেশীদের সমস্যা। আরে অদ্ভুত কথা। তাহলে একটা নারীর উপর যখন আক্রমণ হয় তখন আমরা কি বলবো? নারীর উপরে হয় নাই, সহিংসতা হয় নাই, আমরা বলবো একটা মানুষের উপর সহিংসতা হয়েছে। ওটা সত্য, যেমন মানুষের উপরে ওটা নারী বলেই তো সে দুর্বল। ওর উপরে যে আক্রমণ হয়েছে এই 600 650 আক্রমণ, এটা তো সে দুর্বল জনগোষ্ঠী বলেই হয়েছে, এবং তার তো কোনো সে বিচারও পায়নি। এই রকমের সমস্যা যখন হয় একটা সরকারের পক্ষ থেকে, বুদ্ধিবৃত্তিক অপপ্রচার যখন বিকৃতি শুরু হয়, তাদের যাওয়ার সময় হয়েছে। এই ভিতর দিয়ে আমরা নতুন উত্তরণের জায়গাতে যেতে চাই। এখন যেই প্রশ্নটা তুলেছেন, আগামী দিনের এই নির্বাচন উত্তর পরিস্থিতি কি ভিন্ন কিছু হবে? আমি মনে করি এটা আমাদের উপর নির্ভর করে। এটা নির্ভর করে আমরা জবাবদিহিতা চাই কিনা, আমরা কণ্ঠস্বর একত্রিত করি কিনা, আমাদের যে বিভক্তি আছে নিজেদের ভিতরে সেগুলোকে ঐক্যের ভিতরে নিয়ে আসতে পারবো কিনা, এইটার ভিতর দিয়ে একটা যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে পরিবর্তনের, তাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা। এই যে ধরুন আগামী দিনের বৈষম্য বিরোধী চেতনা থেকে আমরা যে মানবাধিকার কমিশনের কথা বলছি, যেটা শেষ মুহূর্তে করার চেষ্টা হচ্ছে, তার ভিতর দিয়ে এগুলির সমাধান আমাদের আসবে কিনা, আমাদের যে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে এবং প্রশাসনের ভিতরে প্রতিনিধিত্ব থাকবে কিনা। আপনি যদি প্রশাসনের ভিতরে, বিচারের ভিতরে, আইন প্রয়োগকারী সংস্থার ভিতরে যদি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব না নিশ্চিত করতে পারেন, তাহলে কোনো অবস্থাতেই এই পরিস্থিতির পরিবর্তনও একই সাথে হবে না। আগামী দিনে এইগুলোকে আমাদের মনের ভিতরে রাখতে হবে। মনে রাখতে হবে ধর্মীয় সংখ্যালঘুরা যত দুর্বল হবে
ধর্মীয় সংখ্যাগরিষ্ঠরাও ততদিন দুর্বল থাকবে। এইটা একটি অভিন্ন জাতিগোষ্ঠী হিসেবে আমাদের ৭১-এর সেই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যার কথা বলছেন, সেই সামাজিক ন্যায় বিচার, মর্যাদা এবং সাম্যের আলোচনার ভিতরে ফিরতে হবে। আমি আজকে সকালে খুবই আশাবাদী, বাংলাদেশ পরিবর্তন চাচ্ছে, আমরা সেই পরিবর্তনের অংশীদার হব এবং পরিবর্তনের পক্ষে মানুষকে আরও কণ্ঠস্বরকে জোরদার করব। ভালো থাকবেন।